মল্লিক এডুকের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আহ, ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার এক্সাম 2024-এর যে ভিডিওগুলো আমরা সিরিজ অনুযায়ী প্রকাশ করতে যাচ্ছি, তার মধ্যে আরেকটা নতুন ভিডিও, যেখানে এই জিনিসটা আমরা যে টিআরপি গাইড গত বছরে যে এটা আপনারা এনবিআর ওয়েবসাইটে পাবেন। এনবিআর এর ওখানে এনবিআর ওয়েবসাইটে পাবলিকেশনে গেলে দেখবেন টিআরপি নির্দেশিকা যেটা, সেটার থেকে অনেকগুলো কোয়েশ্চেন আপনাদের আসতে পারে, যেখানে এরকম ছোট 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 প্রশ্ন করা আছে। কর দিবসের মধ্যে রিটার্ন দাখিল, তাহলে স্বাভাবিক ব্যক্তি কত থেকে কর দিবসের মধ্যে রিটার্ন দাখিল করতে হবে। কর দিবসের মধ্যে রিটার্ন দাখিলের ক্ষেত্রে আয়কর আইনের ধারা 173 মোতাবেক কর পরিশোধ করতে হবে। অর্থাৎ যেটা আমরা করি কি, আমরা যেটা ক্যালকুলেশন করার পরে যেটা ব্যালেন্স ট্যাক্স থাকে, সেই ব্যালেন্স ট্যাক্সটা যেটা জমা দিতে হয় সেটা ধারা 173 অনুযায়ী কর পরিশোধ করতে হবে। কর দিবস পরবর্তীতে রিটার্ন দাখিল করা যাবে কিনা, কর দিবস পরবর্তীতে রিটার্ন দাখিল করা যাবে কিনা প্রশ্ন করা হলে, তাহলে হ্যাঁ যাবে। তবে এই ক্ষেত্রে আয়কর আইনের ধারা 174 অনুযায়ী কর পরিশোধ করতে হবে। তাহলে আয়কর আইনে 174 কি কন্ডিশন আছে সেটা আমরা পরে দেখবো। রিটার্ন দাখিলের পদ্ধতি: স্বাভাবিক ব্যক্তি করদাতা কর দিবসের মধ্যে বা কর দিবস পরবর্তী যখনই রিটার্ন দাখিল করুন না কেন, স্বনির্ধারণের পদ্ধতিতে দাখিল করতে হবে। সাধারণ পদ্ধতিতে রিটার্ন দাখিলের সুযোগ নেই। কারণ আগের আইনে ছিল, বর্তমান আইনে কোনো সাধারণ রিটার্ন দাখিল বলতে কিছু নাই। সবগুলো স্বনির্ধারণের পদ্ধতিতে দাখিল করতে হবে। সেক্ষেত্রে কর দিবস পরবর্তী স্বনির্ধারণের পদ্ধতিতে রিটার্ন দাখিল করা যাবে কিনা? হ্যাঁ, যাবে। তাহলে সেক্ষেত্রে কর দিবস পরবর্তীতে স্বাভাবিক ব্যক্তি করদাতা কর স্বনির্ধারণের পদ্ধতিতে রিটার্ন দাখিল করবেন, অন্য কোনো পদ্ধতিতে রিটার্ন দাখিলের সুযোগ নাই। কর দিবসটা কি, এটা নিয়ে আমরা আগে একটা ভিডিও করেছিলাম এবং একটা এক্সাম্পল সহ দেওয়ার চেষ্টা করেছিলাম, যে ব্যক্তি করদাতার ক্ষেত্রে কর দিবস হচ্ছে 30শে নভেম্বর, অথবা ক্ষেত্র বিশেষে যখন আপনার যেটা সম্মানিত জাতীয় রাষ্ট্রপতি চেয়ারম্যান কর্তৃক অনুমোদিত হয়, সেই অনুযায়ী উনি কর নির্ধারণ করেন। যেমন এই বছরের জন্য 2024-এর জন্য কর দিবস যদিও 30শে নভেম্বর 2024 ছিল, বাট পরবর্তী যেহেতু 1 বছর 1 মাস সময় বৃদ্ধি করা হয়েছে, তাহলে 31শে ডিসেম্বর 2024 হচ্ছে এই বছরের জন্য কর দিবস। আর কোম্পানির ক্ষেত্রে সেই জিনিসগুলো আমরা একটা যেটা আমরা একটা অনেকগুলো অঙ্ক করেছিলাম সে কর দিবসের, যে ব্যালেন্স শিট শেষ হবার যে সপ্তম মাসের 15 দিন অথবা 15 সেপ্টেম্বর, যে ডেটটা দেরিতে আসবে, অর্থাৎ হুইচ এভার কামস লেটার, এই জিনিসটা দিয়ে আপনাদেরকে, এগুলো অনেকগুলো ভিডিও আছে আমার চ্যানেলে, দেখে নিবেন আপনারা। তাহলে অঙ্কগুলো সব করলে আপনাদের জন্য অনেক উপকৃত হবে, অনেক উপকার হবে। কিভাবে এই যে কোন একটা ব্যালেন্স শিট ক্লোজিং ডেট থেকে কিভাবে কর দিবসটা কোম্পানির ক্ষেত্রে বের করা যায়। আর ব্যক্তি রিটার্নের ক্ষেত্রে আহ, যারা আগে 30শে নভেম্বর পর্যন্ত নর্মালি দেওয়া আছে আইনের মধ্যে, তবে ওই বছরে ওই যে বছর যে ওই কর বছরে যদি জাতীয় রাষ্ট্রপতির সম্মানিত চেয়ারম্যান কর্তৃক যদি অনুমোদিত হয়, তাহলে আইনের মধ্যে এই বিধানটাই আছে, তাহলে সেই দিনটাই হবে কর দিবস। এছাড়াও নিম্নোক্ত ক্ষেত্রের সময় ভিন্ন ভিন্ন কর দিবস রয়েছে, যেমন স্বাভাবিক ব্যক্তি করদাতা যিনি পূর্বে কখনো রিটার্ন দাখিল করেননি, তাহলে তিনি পরবর্তী বছরের 30শে জুন পর্যন্ত, যেমন 2023-24-এর জন্য 2024-এর 30শে জুন পর্যন্ত দাখিল করা যাবে, অথবা 2024-25-এর জন্য 30শে জুন 2025 পর্যন্ত দাখিল করা যাবে। বিদেশে অবস্থানরত কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতার ক্ষেত্রে তার বাংলাদেশে প্রত্যাবর্তনের তারিখ হতে 90 দিন পর্যন্ত উনি রিটার্ন দাখিল করতে পারবেন। আর উচ্চশিক্ষার জন্য ছুটিতে বা চাকরির জন্য প্রেষণে বা লিগেনে নিয়োজিত হয়ে বাংলাদেশের বাইরে অবস্থান করেন, তারা কিন্তু এরূপ সুবিধাটা পাবেন। অর্থ উপার্জনের উদ্দেশ্যে বৈধ ভিসা বা পারমিট হয়ে বাংলাদেশে বা বাইরে অবস্থান করেন, তারাও কিন্তু এই জিনিসটা কিন্তু কর দিবসের তারিখ যে ক্ষেত্রে সরকারি ছুটির দিন, সেক্ষেত্রে উক্ত দিনের অব্যবহৃত পরবর্তী কর্মদিবস। আর রিটার্ন কোথায় দাখিল করবেন? রিটার্ন রেসপেক্টিভ সার্কেলে দাখিল করবেন। এখন বর্তমানে আহ, বর্তমানে যে জাতীয় রাষ্ট্র বোর্ড কর্তৃক একটা সম্প্রতি আহ, একটা গ্যাজেট প্রকাশিত হয়েছে, যেটা ভিডিও আমাদের এই ইউটিউব চ্যানেলে আছে। ওই অনুযায়ী যারা আছেন ওনাদেরকে অবশ্যই অনলাইনে রিটার্ন দাখিল করতে হবে। আর এছাড়া বাকিরা যারা আছেন ওই ওই আওতা বাইরে যারা আছেন, ওনারাও অনলাইনে দাখিল করতে পারেন, তবে আবার সার্কেলে গিয়ে দাখিল করতে পারেন। তবে যাদের জন্য স্পষ্টীকরণ করা আছে, সকল কর্মচারী, সকল সরকারি কর্মকর্তা, সকল ব্যবসা ব্যাংক কর্মচারী এবং 6টা বিদেশি কোম্পানি, ওনাদের জন্য অবশ্যই অনলাইনে দাখিল করতে হবে। সেই জিনিসগুলো একটা ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন।
রিটার্ন দাখিল না করলে কি হবে? যে সকল ক্ষেত্রে রিটার্ন দাখিলের প্রমাণপত্র বাধ্যতামূলক করা হয়েছে, ধারা ২৬৪ অনুযায়ী রিটার্ন দাখিল না করলে সেই সকল সেবা থেকে বঞ্চিত হবেন। যেমন আপনি গ্যাস, বিদ্যুৎ সংযোগ নিবেন, কিন্তু তাহলে আপনার এই যে রিটার্ন দাখিল না দিলে কিন্তু তখন জিনিসটা আটকে যাবে, কিংবা গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হবে, বেতন ভাতাদি প্রাপ্তিতে অসুবিধা হবে। এগুলো একটা কনসিকুয়েন্স আসতে পারে। এছাড়া নিম্নলিখিত বিষয়াদির মুখোমুখি হওয়ার সময় রয়েছে, যেমন আয়করের ধারা ২৬৬ অনুযায়ী উপকর কমিশনার কর্তৃক আরোপিত জরিমানা পরিশোধ করা, উপকর কমিশনার কর্তৃক একতরফাভাবে নির্ধারিত কর পরিশোধ করা। রিটার্নের সাথে যেসব প্রমাণাদি বা তথ্য বা দলিলাদি দিতে হয়, এই জিনিসগুলো ওই টিআরপি গাইডের ওখানে আছে। ওখান থেকে আপনারা দেখতে পারবেন। চাকরি হতে হয় যদি এখানে কিছু সংক্ষিপ্ত আছে। আপনারা চাইলে আরো কিছু যুক্ত করতে পারেন, যেমন বেতন বিবরণী, ব্যাংক হিসাব থাকলে যদি বেতনটা ওই ব্যাংকে যায় সেটা, তারপর হচ্ছে বিনিয়োগ ক্রিয়ার দাবি থাকলে সেই বিনিয়োগ বিপক্ষে প্রমাণাদি। আর বেতন বিবরণীর মধ্যে কিন্তু অনেক জিনিসগুলো আসবে, যেমন পিএফ গ্র্যাচুইটি থাকলে পিএফ গ্র্যাচুইটির জিনিসগুলো এখানে নিয়ে আসতে হবে। ভাড়া হতে আয়ের ক্ষেত্রে চুক্তিনামা, ভাড়ার রসিদের কপি, মাসভিত্তিক ভাড়ার, বাড়ি ভাড়া প্রাপ্তির বিবরণীর, প্রাপ্ত বাড়ি ভাড়া জমা, সংশ্লিষ্ট ব্যাংক হিসাব বিবরণী। আর পৌর কর, সংশ্লিষ্ট পৌর কর, ভূমি রাজস্ব কর সমিতির রসিদের কপি। ব্যাংক ঋণের মাধ্যমে বাড়ি কেনা বা নির্মাণ করা হলে ব্যাংক ঋণের সমর্থনে ব্যাংক বিবরণী, সার্টিফিকেট। গৃহ সম্পত্তি বীমাকৃত হলে বীমা প্রিমিয়ামের রসিদের কপি। অন্যান্য ভাড়ার ক্ষেত্রে ভাড়ার প্রাপ্তি বা ব্যয়ের সমর্থন দলিলাদি। কৃষিক্ষেত্রে আয়ের ক্ষেত্রে বর্গার জন্য প্রয়োজনীয় দলিলাদি। যে ক্ষেত্রে গ্রস প্রতি ৬০% খরচ দাবি করেন, সেক্ষেত্রে উক্তরূপ দাবি সমর্থনের প্রয়োজনীয় দলিলাদি। আর ব্যবসা ক্ষেত্রে আয়ের ক্ষেত্রে ব্যবসা আয়ের বিবরণী, ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট এটা দিতে হবে, এবং ব্যাংক রিকনসিলিয়েশন, ব্যাংক বিবরণীগুলো দিতে হবে। মূলধনী আয়ের ক্ষেত্রে স্থাবর সম্পত্তি বিক্রয় এবং তার দলিলের কপি দিতে হবে। উৎসাহী করে জমা দেওয়া হলে উৎসাহী করে চালানটা দিতে হবে। আর পুঁজিবাজার তালিকাভুক্ত হলে লেনদেনের মুনাফা হলে এই সংক্রান্ত প্রত্যয়পত্রগুলো দিতে হবে। আর্থিক পরিসম্পদ ক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্টগুলো দিতে হবে। সুদ থাকলে সুদ প্রদানকারী কর্তৃপক্ষের প্রত্যয়পত্র দিতে হবে। নগদ লভ্যাংশ পেয়ে থাকলে ব্যাংক বিবরণী, ডিভিডেন্ড ওয়ারেন্টের সার্টিফিকেট দিতে হবে। সঞ্চয়পত্রতে সুদ পেয়ে থাকলে সঞ্চয়পত্র নগদায়নের সময় বা সুদ প্রাপ্তির সময় নেওয়া সার্টিফিকেট দিতে হবে। এছাড়া ব্যাংক সুদ আয় থাকলে ব্যাংক বিবরণীর সার্টিফিকেট দিয়েই আপনি এটা এই জিনিসগুলো কি দিতে হবে সেই জিনিসগুলো এখানে কিন্তু ক্লিয়ার করা হচ্ছে। অন্যান্য উৎসাহের ক্ষেত্রে অন্যান্য উৎসের সাথে সামঞ্জস্য প্রাসঙ্গিক আয়ুক্ত দিতে হবে। ফার্মের আয়ের বিবরণীর ক্ষেত্রে ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট দিতে হবে। এই ছিল আজকের আয়োজন। আশা করি আপনাদের ভিডিওগুলো ভালো লেগে থাকবে। তাহলে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন, মেইলে জানাতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদের জিজ্ঞাসাগুলোর উত্তর দেওয়ার জন্য। আর এই ভিডিওগুলো দেখার জন্য অশেষ ধন্যবাদ।